হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয় হলো চক্ষু বা আই। চক্ষু বা আই, EYE। আমাদের মস্তিষ্কের সামনের দিকে যে অক্ষিকোটর আছে, সেই অক্ষিকোটরের মধ্যে দুইটি চক্ষু আমাদের অবস্থান করে এবং এগুলো সাধারণত আমাদের দর্শনানুভূতি গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার সাহায্যে আমরা কোনো বস্তুকে দেখতে পাই বা সেই বস্তুর বর্ণ বুঝতে পারি, সেই বস্তুর গভীরতা কতটা বুঝতে পারি, 3 ডাইমেনশনাল যে ফিগার সেটা সম্বন্ধে আমরা সম্যক ধারণা করতে পারি চক্ষুর সাহায্যে। দেখে নেওয়া যাক যে এটা চক্ষুর সাধারণভাবে কতগুলো কি অংশ দ্বারা গঠিত হয়। এটা সাধারণভাবে চক্ষুর যে অংশগুলো গঠিত হয়, চক্ষুর কতগুলো স্তর, প্রথম আমরা আমাদের মনে রাখতে হবে চক্ষু কতগুলো নির্দিষ্ট স্তর দ্বারা গঠিত। বাইরে থেকে ভিতরের স্তরগুলো যদি পর্যালোচনা করা হয় বা পর্যবেক্ষণ করা হয়, তাহলে স্তরগুলো হচ্ছে এরকম। সর্ববাইরে যে বৃহৎ স্তর থাকে, যেটা এখানে ব্ল্যাক কালারে করা আছে, সর্ববৃহৎ যে স্তর বাইরের দিকে একদম সর্ববৃহৎ যে স্তর, এই স্তরটাকে বলা হয় স্ক্লেরা বা শ্বেত মণ্ডল। একে বলা হয় স্ক্লেরা বা শ্বেত মণ্ডল। সর্ব বহিঃস্তর হচ্ছে স্ক্লেরা বা শ্বেত মণ্ডল। এবং এটা জেনারেলি মনে রাখবে, এটা বাইরের আবরণ হিসেবে কাজ করে। অর্থাৎ বাইরের থেকে কোনো বাহ্যিক আঘাত, সেই বাহ্যিক আঘাত যাতে কোনোভাবে চোখকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেটাই গুরুত্বপূর্ণ ভূমিকা। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা যে চোখের যে শেপ, অর্থাৎ চোখের যে স্ফেরিক্যাল শেপ, সেই স্ফেরিক্যাল শেপ প্রদান করা হচ্ছে এই স্ক্লেরা বা শ্বেত মণ্ডলের একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর যে স্ক্লেরার সামনের দিকে, এটা স্ক্লেরা চলে গেল, স্ক্লেরার সামনের দিকে যে ফাঁকা অংশ, যেটা ফাঁকা করা আছে এখানে, স্ক্লেরার সামনের দিকে যে ফাঁকা অংশ, ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানকে বলা হয় ফাঁকা স্থান বা ফাঁকা অংশটাকে বলা হয়, বা ওই ডাইরেক্ট সঙ্গে সংযুক্ত যে সামনের দিকের অংশ, উপবৃত্তাকার অংশ, এই অংশের নাম হচ্ছে কর্নিয়া। স্ক্লেরার সাথে যুক্ত, কিন্তু স্ক্লেরা যদি 5/6 অংশ অবস্থান করে, তাহলে কর্নিয়া থাকবে তার 1/6 অংশ। অর্থাৎ 6 ভাগে 5 ভাগ হবে স্ক্লেরা বা শ্বেত মণ্ডল, আর সামনের দিকে 1 ভাগ হবে কর্নিয়া। মনে রাখবে, স্ক্লেরা কখনোই কিন্তু প্রতিসারক মাধ্যম নয়, কিন্তু কর্নিয়া প্রতিসারক মাধ্যম। স্ক্লেরা কখনোই প্রতিসারক মাধ্যম নয়, কিন্তু কর্নিয়া হচ্ছে প্রতিসারক মাধ্যম। আলো রশ্মি চোখের ভিতর প্রবেশের ক্ষেত্রে কর্নিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সর্ববাহী স্তর নাম হচ্ছে স্ক্লেরা তল বা শ্বেত মণ্ডল স্তর। এটা বাইরের আঘাত থেকে রক্ষা করে, চোখের আকৃতি প্রদান করা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। কর্নিয়াটা পরে আসছে। দ্বিতীয় নম্বর, তার ভিতরে স্ক্লেরার ভিতরে যে নির্দিষ্ট স্তর থাকে, এই স্তরটা কিন্তু রক্তজালক যুক্ত। তারপরে ভিতরে যে স্তর, স্ক্লেরার যে ভিতরের স্তর, সেই ভিতরের স্তর কিন্তু রক্তজালক সমৃদ্ধ স্তর। এবং এই স্তরের মধ্যে মেলানিন রঞ্জক পাওয়া যায়। মেলানিন রঞ্জক পাওয়ার জন্য এই স্তরের ভিতরের অংশের বর্ণটা খানিকটা ধূসর বর্ণের হয়ে থাকে, সেই জন্য এই অঞ্চলটার নাম হচ্ছে কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল। কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল। মনে রাখবে, রক্তজালক যুক্ত রক্তজালক পাওয়া যায় এখানে। রক্তজালক পুষ্টি পদার্থ পরিবহনের জন্য বিভিন্ন প্রকার রক্তজালক এখানে অবস্থান করে, এবং এখানে মেলানিন রঞ্জকও পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল। কোরোয়েডের সামনের দিকে, কোরোয়েডের যদি সামনের দিকে লক্ষ্য করা হয়, কোরোয়েডের সামনের দিকে দুটো বিশেষ অংশ থাকে। কোরোয়েডের সামনের দিকে অগ্রপ্রকোষ্ঠ পর্যন্ত বিস্তৃত যে বিশেষ অংশ, যেটা প্রকৃতপক্ষে কিন্তু পিউপিল বা তারারন্ধ্র গঠন করে, তাকে বলা হয় আইরিস। এটা হলো আইরিস। অর্থাৎ এখানে ছবিটা করছি না আমি, এই যে এখানে ছবিতে পয়েন্টিং করা আছে, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আইরিস। এই অংশ উপরের দিকে প্রজেক্টের নিচের দিকে, ছবিটা যদি বাইরে থেকে করা হয়, যদি বড় করে দেখানো হয়, তাহলে ছবিটা হবে এই প্রকারের। ভিতরে ছিদ্র, এই ছিদ্রটা অ্যাকচুয়ালি তারারন্ধ্র ছিদ্র, বাইরেটাকে পিউপিল বলা হয়। পিউপিল বা তারারন্ধ্র, এই অংশটাকে বলা হয় আইরিস। এই অংশ হচ্ছে আইরিস। ঠিক আছে। চোখের ভিতরে আলো রশ্মি কিভাবে প্রবেশ করবে, কতটা প্রবেশ করবে, এই সংকোচন প্রসারণের মাধ্যমে তা নির্ধারিত হয়। চোখের ভিতরে কতটা আলো রশ্মি প্রবেশ করবে, কতটা আলো রশ্মির প্রয়োজন, তারারন্ধ্র বা পিউপিলের সংকোচন প্রসারণের মাধ্যমে ছিদ্রের আকৃতি এবং বড় ছিদ্রের আকৃতি ছোট হতে পারে। অর্থাৎ কখনো বেশি পরিমাণ আলো রশ্মি ভিতরে প্রবেশ করতে পারে, কখনো কিন্তু কম পরিমাণ আলো রশ্মি প্রবেশ করতে পারে। কার জন্য? আইরিসের সংকোচন প্রসারণের মাধ্যমে তারারন্ধ্রের আকৃতি বৃদ্ধি এবং কম ঘটানোর মাধ্যমে কিন্তু বাইরে থেকে ভিতরে আলো রশ্মি নির্দিষ্ট প্রয়োজন মতো ভিতরে প্রবেশ করতে সক্ষম। তৃতীয় নম্বর হচ্ছে যে আইরিসের পরবর্তী কিছু সংকোচনশীল পেশি লক্ষ্য করা যায়। যা জেনারেলি ওই আমাদের কোরোয়েড স্তরের সঙ্গে যুক্ত থাকে। আইরিসও প্রকৃতপক্ষে কোরোয়েড স্তরের সঙ্গে যুক্ত। একই রকম ভাবে আমাদের এই যে দ্বিতীয় যে অংশটা বলছি, এটাও কিন্তু কোরোয়েড স্তরের সঙ্গে যুক্ত। এই নির্দিষ্ট অংশের নাম হচ্ছে, বা নির্দিষ্ট পেশিযুক্ত অংশের নাম হচ্ছে পেশিযুক্ত অংশ। অর্থাৎ কন্ট্রাক্টাইল ক্যাপাবিলিটি আছে। কন্ট্রাক্টাইল ক্যাপাবিলিটি মানে এর সংকোচন প্রসারণ ক্ষমতা আছে, নিজস্ব কিছু সংকোচন প্রসারণ ক্ষমতা যে কন্ট্রাক্টেবল ক্যাপাবিলিটি আছে। এই নির্দিষ্ট
অংশটাকে বলা হয়, এই নির্দিষ্ট অংশটাকে বলছি আমরা, একে বলি সিলিয়ারি বডি, একে বলা হয় সিলিয়ারি বডি, মনে রাখবে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির সঙ্গে যুক্ত কিছু কোলাজেন নির্মিত তন্তু যুক্ত থাকে, রেড কালারের এখানে করা হয়েছে, যারা সরাসরি লেন্সকে ধরে রাখে। উভয় দিকে দুদিক থেকে বেরিয়ে এসে, উপরের দিক থেকে বেরিয়ে আসে, এখানে বেরিয়ে আসছে, নিচের দিক থেকে বেরিয়ে এখানে বেরিয়ে আসে, অর্থাৎ উভয় দিক থেকে সিলিয়ারি বডির সঙ্গে যে সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুর মতো অংশগুলো যুক্ত আছে, এই সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুর মতো অংশগুলোকে বলে সাসপেনসরি লিগামেন্ট। একে বলা হয় সাসপেনসরি লিগামেন্ট। অর্থাৎ সাসপেনসরি লিগামেন্ট উভয় দিকে কিন্তু লেন্সকে ধরে রাখে। সাসপেনসরি লিগামেন্ট কার সাহায্যে? সিলিয়ারি বডির সাহায্যে সাসপেনসরি লিগামেন্ট দ্বারা উভয় দিকে লেন্স আমাদের ধরে রাখা হয়। এবং সিলিয়ারি বডির সংকোচন ও প্রসারণের মাধ্যমে, সিলিয়ারি বডির সংকোচন ও প্রসারণের মাধ্যমে সাসপেনসরি লিগামেন্টের বন্ধন দৃঢ় এবং হালকা হতে শুরু করে। ফলে কি হয়? লেন্সের যে বক্রতা, সেই বক্রতা কেন্দ্রের পরিবর্তন হয়। ফলে লেন্সের বক্রতা কেন্দ্রের পরিবর্তনের সাথে সাথে লেন্সের ভিতর যে আলোকরশ্মি ভিতরে প্রবেশ করছে, সেই আলোকরশ্মির ফোকাস বিন্দু পরিবর্তন ঘটিয়ে নির্দিষ্ট স্থানে ফোকাস করাই হচ্ছে এর প্রধান কাজ। এটাকে বলা হয় অ্যাকোমোডেশন বা চক্ষুর অভিযোজন। অর্থাৎ সাসপেনসরি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি, বিশেষত সিলিয়ারি বডি সংকোচন ও প্রসারণের মাধ্যমে নির্দিষ্ট জায়গাতে, অর্থাৎ রেটিনার যে নির্দিষ্ট জায়গাতে আলোকরশ্মি প্রতিষ্ঠিত হয়, সেই নির্দিষ্ট জায়গায় ফোকাসিং করে তাকে নির্দিষ্ট জায়গায় ফেলাইটা হচ্ছে এদের প্রধান গুরুত্বপূর্ণ কাজ। এবং এই কাজটা যারা করেছে, এই নির্দিষ্ট কাজটাকে বলা হয়, এই মেকানিজমকে বলা হয় অ্যাকোমোডেশন বা চক্ষুর উপযোজন। তাহলে এটা হলো সিলিয়ারি বডির সঙ্গে যুক্ত থাকে সাসপেনসরি লিগামেন্ট, তার সঙ্গে যুক্ত থাকে আমাদের লেন্স। আমাদের চক্ষুর যে লেন্স, সেই লেন্স কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কি প্রকৃতির? এটা হচ্ছে দ্বি উত্তল প্রকৃতির লেন্স। দ্বি উত্তল অর্থাৎ উভয় দিকেই উত্তল প্রকৃতি। লেন্সের মধ্যে একটি স্বচ্ছ প্রোটিন পাওয়া যায়, স্বচ্ছ প্রোটিন, একটা ট্রান্সপারেন্ট প্রোটিন থাকে, এটা একটা প্রকৃতপক্ষে ট্রান্সপারেন্ট অংশ। তাহলে যে ট্রান্সপারেন্ট প্রোটিন দ্বারা এই লেন্স গঠিত, সেই নির্দিষ্ট ট্রান্সপারেন্ট প্রোটিনের নাম হচ্ছে ক্রিস্টালিন প্রোটিন। ক্রিস্টালিন প্রোটিন অর্থাৎ লেন্স যে প্রোটিন দ্বারা গঠিত, সেই প্রোটিনের নাম হচ্ছে ক্রিস্টালিন প্রোটিন। এটা একদম ট্রান্সপারেন্ট প্রোটিন, অর্থাৎ এর মধ্যে যদি আলোকরশ্মি পড়ে, তাহলে আলোকরশ্মিকে ভেদ করে অন্যদিকে যেতে পারে, তাহলে এটা ট্রান্সপারেন্ট প্রোটিন। নেক্সট চলে আসি, তাহলে স্ক্লেরাবাসের কোরাগয়েড বা কৃষ্ণমণ্ডল। তাহলে কোরাগয়েডের কাজ কি? কোরাগয়েডের কাজ হচ্ছে জেনারেলি এখানে ধূসর বর্ণের বস্তু থাকার জন্য বা ধূসর বর্ণের বস্তু অবস্থান করার জন্য এখানে কি হয় না, বিভিন্ন রকম পুষ্টি পদার্থ এবং রক্তজালক থাকার জন্য পুষ্টি পদার্থ এখানে পরিবাহিত হয় রক্তজালকের মাধ্যমে। তাছাড়া এই অংশটা আলোকের ভিতরের অংশে, মানে চক্ষুর ভিতরের অংশে যদি কোনো কারণে অতিরিক্ত আলোকরশ্মি প্রবেশ করে, তার কিছু অংশ এই কৃষ্ণমণ্ডল দ্বারা শোষিত হয়। অর্থাৎ অতিরিক্ত আলোক শোষণের ক্ষেত্রেও খানিকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোরাগয়েড বা কৃষ্ণমণ্ডল। ক্লিয়ার? নেক্সট, কৃষ্ণমণ্ডলের পরবর্তী যে স্তর, সেই স্তরের নাম হচ্ছে রেটিনা। রেটিনা মনে রাখবে, এটা কিন্তু স্নায়ুযুক্ত স্তর। এটা স্নায়ুযুক্ত স্তর। এটা স্নায়ুযুক্ত স্তর। রেটিনা কি স্নায়ুযুক্ত স্তর, এবং রেটিনা স্নায়ুযুক্ত স্তর, এবং এটা একমাত্র আলোক সুবেদী স্তর। অর্থাৎ আলোক সুবেদী কেন না, এই অংশে যদি আলোক পড়ে তাহলে এর মধ্যে জৈব পরিবর্তন সম্পন্ন হয়। এই অংশের মধ্যে যদি আলোক পড়ে তাহলে জৈব পরিবর্তন সম্পন্ন হয়। কেন পরিবর্তন সম্পন্ন হয় না, রেটিনার মধ্যে বিশেষ কিছু কোষ থাকে, যে কোষগুলি এই বর্ণাগ্রহে বা ফটো রিসেপ্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেটিনার ভেতরে নির্দিষ্ট কিছু কোষ থাকে, যে কোষগুলি ফটো রিসেপ্টর বা বর্ণাগ্রহেতে আলোকের প্রতি সংবেদনশীল, এবং আলোকের প্রতি সংবেদনশীল হওয়ার জন্য তারা নির্দিষ্ট স্টিমুলাস সৃষ্টি করতে পারে, যেটা স্নায়ু দ্বারা গৃহীত হয়ে আমাদের মস্তিষ্ক যে আলোক অনুভূতি সৃষ্টি করে, যার সাহায্যে আমরা কিন্তু দেখতে পাই। তাহলে রেটিনা লেয়ারটা যদি হয় আলো, এটা আলোক রশ্মি, এটা হচ্ছে রেটিনা স্তর। এটা হচ্ছে রেটিনা স্তর। রেটিনা স্তরের ভিতরে কি থাকে না, অপটিক স্নায়ু কি থাকে, অপটিক স্নায়ু। আমরা জানি চক্ষুর সঙ্গে যুক্ত স্নায়ুর নাম হচ্ছে অপটিক স্নায়ু থাকে। রেটিনা স্তরের মধ্যে যে অংশগুলি থাকে অপটিক স্নায়ুর পরবর্তী সংযোগকারী যে নিউরনগুলি থাকে, এগুলো বলে দ্বিমেরু নিউরন, বা বলা হয় এগুলোকে বলা হয় বাইপোলার নিউরন। এখানে পাওয়া যায় বাইপোলার, এটা স্পেশাল ক্যারেক্টার। নিউরনের মধ্যে দ্বিমেরু নিউরন এই চক্ষুর এই অংশে পাওয়া যায়। তারপর থাকে যে সেলগুলি, সেই সেলগুলো এখানে ছবিগুলো দেখানো হয়েছে রডের মতন দেখতে বলে। এই কোষগুলির নাম হচ্ছে রড কোষ। আর কোন শেপে সিলিন্ড্রিক্যাল দেখতে বলে এই সেলগুলির নাম হচ্ছে কোন কোষ। রড কোষ এবং কোন কোষ, ঠিক আছে। রড কোষের মধ্যে একটি বিশেষ ধরনের রঞ্জক পাওয়া যায় রডের মধ্যে। রড কোষের মধ্যে যে রঞ্জক থাকে, সেই রঞ্জকের নাম হচ্ছে রোডোপ্সিন।
এখানে যে রঞ্জক থাকে তার নাম হচ্ছে রোডোপ্সিন রঞ্জক। রোডোপ্সিন রঞ্জক আর রড কোষের মধ্যে পাওয়া যায় রোডোপ্সিন রঞ্জক। আর কোন কোষের মধ্যে যে রঞ্জক পাওয়া যায় তা হলো আয়োডোপ্সিন এবং ফোটোপ্সিন। আয়োডোপ্সিন ও ফোটোপ্সিন। আয়োডোপ্সিন ও ফোটোপ্সিন রঞ্জক। তাহলে আয়োডোপ্সিন রঞ্জক, ফোটোপ্সিন রঞ্জক এবং রোডোপ্সিন রঞ্জক এই রঞ্জকগুলির দ্বারা রড কোষ এবং কোন কোষ গঠিত হয়। এরপর হচ্ছে রড কোষ এবং কোন কোষের ক্ষেত্রে যে বিশেষ অংশটি বিশেষ ঘটনায় লক্ষ্য করা যায় না, এরা জেনারেলি আমাদের আলোক সুবিদিতা এবং বর্ণাগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোক সুবিদিতা এবং বর্ণাগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রড কোষ জেনারেলি যে রড কোষ আমাদের সাধারণত আলোক দর্শনে, বিশেষত মৃদু আলোক দর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃদু আলোক দর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন কোষ? এগুলো সাধারণত আমাদের বর্ণাগ্রহে অর্থাৎ কালার ভিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে যখনই কোনো আলো যে আমাদের রেটিনাতে আপতিত হয়, সেখানে সেখানে রেটিনাতে আলোকিত হওয়ার পরে সেই স্নায়ুজ নিয়ন্ত্রণের মধ্যে পরিবর্তন ঘটে এবং অপটিক স্নায়ুর মাধ্যমে সেগুলো চলে যায় আমাদের নির্দিষ্ট যে আছে আমাদের ফটোরিসেপ্টরে, সেই ফটোরিসেপ্টরে যায় এবং এখানে কিছু রাসায়নিক পরিবর্তন হয়। এই রাসায়নিক পরিবর্তনগুলো অনেক ডিফিকাল্ট মেকানিজম। ডিফিকাল্ট মেকানিজম পরবর্তী যদি ভিডিও কোনোদিন করা হয় তাহলে এটা নিয়ে বলবো। তাহলে এখানে কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে, যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট যে কোনো একটা দৃশ্যমান বস্তুর যে চিত্র বা দৃশ্যমান বস্তুর তার বর্ণ বা দৃশ্যমান বস্তুর তার 3 ডাইমেনশনাল ফিগার, সেই সমস্ত ফিগারই কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে যায় এবং সেখান থেকে রেডি হয়ে আমাদের সম্পূর্ণ ভীষণ রূপে আমরা সেটাকে সম্পূর্ণভাবে দেখতে পাই। তাহলে এটা জেনারেলি গেল আমাদের রেটিনার বিভিন্ন অংশগুলো, মানে রেটিনার মধ্যে অবস্থিত। তাহলে রেটিনা হচ্ছে একমাত্র স্নায়ুযুক্ত অংশ, রেটিনা হচ্ছে আলোক সুবিদিক অংশ। রেটিনার যে নির্দিষ্ট স্থানে কোনো একটা দৃশ্যমান বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, রেটিনার যে নির্দিষ্ট স্থানে এই যে স্থানটা করা হয়েছে কোনো দৃশ্যমান বস্তুর প্রতিবিম্ব, যে ছবিটা আমরা দেখছি তার একটা প্রতিবিম্ব সৃষ্টি, যে প্রতিবিম্বটার জন্য আমরা দেখতে পাচ্ছি, যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্ব সৃষ্টিকারী অঞ্চলটাকে বলা হয় বা সেই স্থানটিকে বলা হয়, বা অবতল খাঁজের মতো একটা অংশ থাকে, সেই স্থানটিকে বলা হয়, এটাকে বলা হয় ইয়েলো স্পট, বা এটার আরো নাম আছে, এটাকে ফোভিয়া সেন্ট্রালিস। আরো একটা নাম আছে, একে বলা হয় ম্যাকুলা লুটিয়া। ঠিক আছে? তাহলে যে স্থানে নির্দিষ্টভাবে কোনো বস্তুর প্রতিবিম্বটা তৈরি হয়, সেই নির্দিষ্ট স্থানটিকে বলা হয় ফোভিয়া সেন্ট্রালিস বা ম্যাকুলা লুটিয়া বা ইয়েলো স্পট। এই স্থানটাতে প্রকৃতপক্ষে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। কোনো একটা বস্তুর নির্দিষ্ট প্রতিবিম্ব এই ইয়েলো স্পট বা ম্যাকুলা লুটিয়া বা ফোভিয়া সেন্ট্রালিস স্থানটাতে প্রতিবিম্বটা গঠিত হয়। সেই প্রতিবিম্ব গৃহীত হয়ে আমাদের অপটিক স্নায়ুর মাধ্যমে আমাদের ব্রেনে যায় এবং নির্দিষ্ট বস্তুর যে চিত্র, সেই চিত্রটা আমরা বুঝতে পারি বা আমরা দেখতে পাই সেটা। এরপর হচ্ছে যে উভয় দিকে অপটিক স্নায়ুর শাখাগুলি যুক্ত হয়ে আমাদের নির্দিষ্ট করছে। এটা এই যে উপরের দিক থেকে বেরিয়ে এসছে, এটা অপটিক স্নায়ুর শাখা, যেটা রেটিনার সঙ্গে যুক্ত হচ্ছে। নিচের দিক থেকে বেরিয়ে এসছে অপটিক স্নায়ুর শাখা, এই কমন শাখা হয়ে সামনে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অপটিক নার্ভ। অপটিক স্নায়ু দর্শন সংযুক্ত স্নায়ু না অপটিক স্নায়ু। অপটিক স্নায়ুর উভয় শাখা যে স্থানে যুক্ত হয়, সেই স্থানে বস্তুর কোনো প্রতিবিম্ব গঠিত না, এই স্থানটাকে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। তার জন্য এই স্থানটাকে নামকরণ করা হয়েছে, এটাকে বলে ব্লাইন্ড স্পট। ঠিক আছে, ব্লাইন্ড স্পট। এবার সামনে থেকে চলে আসি। আমি বলেছি কর্নিয়া হচ্ছে প্রতিসারক মাধ্যম। এটা হচ্ছে প্রতিসারক মাধ্যম, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। বাইরে কর্নিয়ার বাইরে একটা পাতলা আবরণ থাকে, যে পাতলা আবরণের নাম হচ্ছে, যে রেড কালার দিয়ে করা আছে পাতলা যে আবরণ, সেই পাতলা আবরণের নাম হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভা মেমব্রেনাস একটা স্ট্রাকচার। কনজাংটিভা কাজ হচ্ছে কর্নিয়াকে রক্ষা করা, এটা সাধারণত রক্ষা কবচ অংশ হিসেবে কাজ করে কর্নিয়া। নেক্সট চলে যাচ্ছে কর্নিয়া এবং আইরিসের মাঝখানে যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠ সম্পূর্ণ প্রকোষ্ঠ, কর্নিয়া এবং লেন্সের মাঝখানে প্রকোষ্ঠ, অ্যাকচুয়ালি এটা দুটো প্রকোষ্ঠ থাকে কিন্তু একসাথে বলছি আমি। তাহলে সামনের দিকে যে প্রকোষ্ঠ, সেটা হচ্ছে
আমাদের যেটা কর্নিয়া আছে, কর্নিয়া এবং আইরিসের মাঝখানে প্রকোষ্ঠ, আর তারপর আছে আইরিস এবং লেন্সের মাঝখানে। আমি বলছি যে টোটালটা একসাথে কর্নিয়া এবং লেন্সের মাঝখানে প্রকোষ্ঠ। এই লেন্সের মাঝখানে প্রকোষ্ঠকে বলা হয় অ্যাকুয়াস প্রকোষ্ঠ। অ্যাকুয়াস প্রকোষ্ঠ বলা হয়, অ্যাকুয়াস প্রকোষ্ঠ। এবং এখানে একটা বিশেষ তরল পাওয়া যায়, যে তরলটার নাম হচ্ছে অ্যাকুয়াস বা হিউমর, অ্যাকুয়াস হিউমর। অ্যাকুয়াস হিউমরের কাজ কি না, অ্যাকুয়াস হিউমরের প্রধান কাজ হচ্ছে এখানে এই কাজ হচ্ছে লেন্সকে পুষ্টি পদার্থ পরিবহন করা এবং লেন্সের ভেতরে এটাও একটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। আর তাছাড়াও লেন্সের যে ঠিক জায়গায় অবস্থান করা, তার যে প্রেসার, সেই প্রেসারটাকেও কিন্তু ঠিক রাখা, যাতে করে লেন্সের স্থানের কোনো পরিবর্তন না ঘটে। এগুলো জেনারেলি কাজ হচ্ছে অ্যাকুয়াস হিউমারে। ভিতরের দিকে সব থেকে যে বড় প্রকোষ্ঠ, সেই বড় প্রকোষ্ঠের নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে একটা তরল থাকে, এটাও দুটো চেম্বারে ভাগ থাকে, কিন্তু আমি একটাই বলছি ভিট্রিয়াস প্রকোষ্ঠ। সেই ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে একটা তরল পাওয়া যায়, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এটা জেনারেলি গ্লাস লাইক বা এটা ডিমের অ্যালুমিনিয়াম লাইক একটা পদার্থ, যেটা ভিতরে চাপটাকে ধরে রাখে। দ্বিতীয় নম্বর হচ্ছে অক্ষিগোলকের যে স্ফেরিক্যাল শেপ, সেই স্ফেরিক্যাল শেপটার আকৃতিটা কিন্তু বজায় রাখতে সাহায্য করে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে এক সামনের দিকে প্রকোষ্ঠ হচ্ছে অ্যাকুয়াস প্রকোষ্ঠ, লেন্সের সামনের দিকে প্রকোষ্ঠ অ্যাকুয়াস প্রকোষ্ঠ, লেন্সের ভেতরের দিকে প্রকোষ্ঠ হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। সামনের দিকে প্রকোষ্ঠ থাকে অ্যাকুয়াস হিউমর নামক তরল, ভিতরের দিকে প্রকোষ্ঠ থাকে ভিট্রিয়াস হিউমর নামক তরল। এখানে পাওয়া যায় ভিট্রিয়াস হিউমর, ভিট্রিয়াস হিউমর। এখানে পাওয়া যায় অ্যাকুয়াস হিউমর, অ্যাকুয়াস হিউমর এবং ভিট্রিয়াস হিউমর। তাহলে লেন্সের ক্ষেত্রে যদি যে আলোক রশ্মি ভিতরে প্রবেশ করছে, যে সমস্ত প্রতিসারক মাধ্যমগুলি পাওয়া যায়, লেন্সের প্রবেশ করে আলোক রশ্মিগুলো যে প্রতিসারক মাধ্যমগুলি ক্রস করে আলটিমেট কোথায় আপতিত হয়, কর্নিয়াতে আপতিত হয়, রেটিনাতে আপতিত হয়। তা কি কি প্রথমে যে প্রতিসারক মাধ্যম আছে তা হচ্ছে কর্নিয়া। তাহলে প্রতিসারক মাধ্যম, প্রতিসারক মাধ্যম, প্রতিসারক মাধ্যম প্রথম হচ্ছে কর্নিয়া। কর্নিয়া টু অ্যাকুয়াস হিউমর, কর্নিয়া টু অ্যাকুয়াস হিউমর টু লেন্স টু ভিট্রিয়াস হিউমর, তাহলে প্রতিসারক মাধ্যম হচ্ছে কর্নিয়া 1 নম্বর, অ্যাকুয়াস হিউমর 2 নম্বর, লেন্স 3 নম্বর, আর ভিট্রিয়াস হিউমর 4 নম্বর। চারটা প্রতিসারক মাধ্যম পাওয়া যায়, যে চারটা প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট আলোক রশ্মি ক্রস করে ফোভিয়া সেন্ট্রালসে বস্তুর নির্দিষ্ট প্রতিবিম্ব গঠন করে। তাই এটাই হলো লেন্সের একটা সাধারণ গঠন বা সাধারণ স্ট্রাকচার। এটা হচ্ছে সাধারণভাবে লেন্সের একটা সাধারণ গঠন বা সাধারণ স্ট্রাকচার। পরবর্তী ভিডিওতে আমরা লেন্সের উপযোজনগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।